স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় 4,000 কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা। তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশই অকেজো বা নষ্টের পথে। তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। 6 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। 2018 সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় 3,825 কোটি টাকা। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। প্রথমে পরীক্ষামূলকভাবে 80,000 ইভিএম কেনা হয়। তবে মেশিনগুলোর মেয়াদ 10 বছর বলা হলে সংরক্ষণের অভাবে অকেজো হতে শুরু করে 3 বছরের মাথাতেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন 150 আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। নতুন করে কেনা হয় আরও 1,50,000 ইভিএম। চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় 1 লাখেরও বেশি মেশিন নষ্ট, আরও কয়েক হাজার নষ্টের পথে। বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অনেকেরই অভিযোগ ছিল ইভিএমে ভোট হলে কারচুপি করা সম্ভব। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত। ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে, এটা আইনের ব্যাপার। দেশের জনগণের টাকা আমরা হর হামেশাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে। সেখানে আমরা সরকারকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে। অর্থ কী পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না। আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে, সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ভালো। তারা বলছেন, হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় 4,000 কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার, আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়ক সহ 5 দফা দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের 3 শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএসসি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তার 2 সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা। 3 জনের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে সড়ক পরিবহন আইনে এবং তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রেজাল্টও পজিটিভ আসছে এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা এক ক্যান একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। ওই 3 জনকে আসামি করে করা হবে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন সাবেক একজন সেনা কর্মকর্তার সন্তান। এই ঘটনার পর থেকে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। শনিবারও বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংবাদ সম্মেলন করে তারা। জানায়, হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিবাদী পক্ষকে। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে। এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।
চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়কে নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিও তাদের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর কেবল পুলিশ একা গুলি চালায়নি, বরং নির্মম সে ঘটনায় দেশের সবগুলো বাহিনীরও দায় রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। আর এজন্য রাজনৈতিক সমঝোতা ছাড়া কেবল পুলিশ কমিশন গঠন করে পরিস্থিতি বদলাবে না বলেও মত তাদের। বাহিনীর গঠন, কর্মকর্তাদের পদোন্নতি সহ সার্বিক বিষয় ঢেলে সাজানোরও পরামর্শ দিয়েছেন তারা। শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। সেই ঘটনার ক্ষোভ এখনো মানুষের মনে তরতাজা। পুলিশের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বাহিনীর নীতিনৈতিকতা নিয়ে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা প্রশ্ন তোলেন, সরকার চাইলেই কি পুলিশ নিরীহ জনগণের উপর নির্যাতন চালাতে পারে? বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা যে সংস্কারের দিকে যাচ্ছি সেই আলামতটা সেভাবে দেখছি না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। জনসেবায় পুলিশের ব্যবহার নিশ্চিত করতে হবে, আর এজন্য এই বাহিনী যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থ হাসিলের অস্ত্র না হয় তা নিশ্চিত করা জরুরি। এবং এটা যেটা সেবা, এই বিষয়টি নির্বাহী বিভাগে বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। ক্ষমতা থাকতে পারে আপনার, কিন্তু তার চেয়ে বড় ক্ষমতা আপনার বিবেকের সাহস। বিশিষ্টজনরা বলেন, কেবল পুলিশ বাহিনী সংস্কার করলেই সমস্যার সমাধান হবে না, বরং এজন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কার স্বার্থে কাজ করেন? আসলে কি জনগণের স্বার্থে যদি কাজ করা না হয়, পুলিশকেও তো আর যেভাবে আমরা দেখতে চাচ্ছি ওভাবে নাও পেতে পারি। আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না, এটা আমি জনগণকে বলবো। বক্তারা আরও বলেন, কোনো বাহিনী বিলুপ্ত করা ঠিক হবে না, বরং তাদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করা বেশি জরুরি। পুলিশের মানবাধিকারকে আমরা লক্ষ্য করেছি, আমরা কি সুরক্ষা চাচ্ছি? যে পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে চেয়েছিল, যারা আত্মরক্ষার জন্য পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। ওয়েল ইকুইপড পুলিশকে না করা যায়, আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তি ঘটবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও স্বাধীন রাখার তাগিদ দেন তারা। নেগলিজেন্স রিলেটেড লায়াবিলিটি, যে দায়িত্ব পালন করার সময় যদি অবহেলা হয়ে থাকে, ইন্টারনাল থেকে বার হয়ে এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি এনশোর করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন, পুলিশ বাহিনীর গুণগত পরিবর্তন কেবল কমিশন গঠন করেই আসবে না। আমাদের যে রেকর্ডসগুলো আছে সেটা পিরিয়ডিক আকারে ডিক্লাসিফাই করতে হবে, তাহলে পুলিশ তাদের কার্যক্রমের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে তারা সাবধানে কাজ করবে। ভবিষ্যতে যেন পুলিশ বা অন্য কোনো বাহিনী জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ না করে, এমন কার্যকরী সংস্কারের উদ্যোগ নেয়ার তাগিদ দেন আলোচকরা। তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা। ডিবিসি নিউজ, ঢাকা। ফুটপাতে ছাতা সারাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। সীমিত রোজগারে ছিল সাধারণ জীবন। ৪ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিমউদ্দিন। সেই থেকে শনির দশা নেমে আসে ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার স্ত্রী নার্গিসের সংসারে। যদিও পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যাওয়ার সময় বলছে যে সে বাজার সদাই নিয়ে আসবে, ঘরে কিছুই ছিল না, আমরা তো তার অপেক্ষায় বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পরে শুনি সে পুলিশের গুলিতে মারা গেছে। কথা ছিল বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবেন জসিমউদ্দিন। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু বাজার নিয়ে নয়, নিথর দেহে। গত 4 আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নবীপুর এলাকার মোহাম্মদ জসিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। এখন আমরা কিভাবে কি করবো? আমাকে সংসার অনেক কষ্টে চলে,
আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়ালেখা করাইতে পারি না। অভাবের তাড়নায় 8ম শ্রেণী পড়ুয়া বড় ছেলে সিয়াম হাল ধরেছে বাবার ছাতা মেরামতের দোকানের। যা উপার্জন হয় তাই দিয়ে চলে বাবাহীন সংসারের খরচ। এর মাঝেও সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের ক্লান্ত শরীরে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখা। বাসার পারিবারিক কখন অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ানোর জন্য। আমার বোন আছে 2টা ছোট ছোট, তাদেরও আপনার পড়াশোনা চলে না, আমারও পড়াশোনা চলে না। এখন বাধ্য হয়ে এই কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি। নিহত জসিমের ছোট 2 মেয়ের কণ্ঠেও বাবাহীন জীবনের স্মৃতিচারণ। খেলমাই না দিত, আবির না দিত, ঘুরতে নিয়ে যাইত। এখন আব্বু নাই, কেউ না দেয় না। এখন আর আমার আব্বু টাকা দেয় না, কেউই দেয় না। আসার সময় কেউ কয় না, খায়া যাবা কিছু লয়ে যেত। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা আমরা চূড়ান্ত করেছি এবং এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকায় স্থান পাক জসিম উদ্দিনের নাম, আর শহীদদের জন্য দেয়া সব সুযোগ সুবিধা নিশ্চিত হোক, এমন দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলার জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বেড়েছে। আমন ধান কাটা মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিনে ধরেই শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষও বিপাকে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও শীতে নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণের বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। মূল্যস্ফীতি আগে 8 বা 9-এ আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নেই বলে মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই যেন প্রকাশ করা হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি 8 বা 9-এ আটকে রাখা হতো বলেও তিনি মন্তব্য করেন। সকালে রাজধানীর সিরজাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামানাকের 6ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতি, জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছুটা ভুল রয়েছে, আবার নীতি নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতন রেগুলেটরদের দায় আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। এ পর্যায়ে খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী তৌহিদুল ইসলাম। তরণী, ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম। শুরুতে ক্রিকেট। অবসরে না গেলে সাকিবের মতো তামিমকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে। বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে নতুন বছরে। নারীদের জন্য প্রথমবার উইনিং বোনাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এশিয়া কাপ জয়ী যুবাদের দেয়া হচ্ছে 3 লাখ টাকা করে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর মাত্র 2 মাস। সাকিব তামিম ইস্যুতে এখনও দোলাচলে বিসিবি। সাকিব আল হাসানের বিষয়টি ভিন্ন উল্লেখ করলেও তামিমের বিষয়টি বোর্ড সভাপতি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে। তবে দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের জন্য অ্যাভেলেবল আছে বলছেন ফারুক।
সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। ডিসেম্বরে শেষ হচ্ছে 3 ফরম্যাটে নাজমুল শান্তর অধিনায়কত্বের টাইমলাইন। তাই তো প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার নেতৃত্বে খেলতে যাবে টাইগাররা। সূত্রের খবর, শান্তর অধিনায়কত্বে খেলতে যাবে বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সিদ্ধান্ত আসবে নতুন বছরে। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। এছাড়াও বিসিবির জরুরি বৈঠকে আলোচনা হয়েছে বিপিএল, অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী প্রত্যেক ক্রিকেটারকে 3 লাখ টাকা করে পুরস্কার। চলছে স্ট্যান্ডিং কমিটি নিয়ে কাজ। নারী ক্রিকেটারদের নিয়েও এসেছে সিদ্ধান্ত। মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জেতার সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগার্সরা। ম্যাচ শুরু হবে সকাল 7:30টায়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনালে এখন লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সুপার 4-এর ম্যাচে ভারতের কাছে হেরেছে জুনিয়র টাইগার্সরা। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ। অন্যদিকে ভারতের মেয়েরা আছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখতে চায় তারা। তবে এশিয়া কাপের শিরোপা নিজেদের ঘরে তুলে আনতে বদ্ধপরিকর জুনিয়র টাইগার্সরা। ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন, নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। তো আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারি। হামজা চৌধুরী আশায় বাংলাদেশের ফুটবল পারফরমেন্সের চিত্র অনেকটাই বদলে যাবে, এমনটাই বললেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামজার দেখা দেখি আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত এখানে আসতে আগ্রহী হবে বলেও প্রত্যাশা তার। গেল কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবল অঙ্গনে আলোচনায় হামজা চৌধুরী। তবে সবচেয়ে বড় সুসংবাদটা আসে গেল বৃহস্পতিবার। লাল সবুজ জার্সিতে খেলতে আর বাধা নেই হামজার। ভিডিও বার্তা দিয়ে এই ফুটবলার নিজেই নিশ্চিত করেছিল সুসংবাদটি। বাংলাদেশ ফুটবলের পারফরমেন্সের গ্রাফ একেবারেই সুখকর নয়। তাই প্রশ্ন হচ্ছে, সেখান থেকে হামজা উদ্ধার করতে পারবে তো বাংলাদেশকে? চিত্রটা কতটুকুই বা বদলাবে? হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। হামজার দেখা দেখি সমিত সোমের মতো আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা উদ্বুদ্ধ হবে কি দেশের জার্সি গায়ে জড়াতে? ক্রীড়া উপদেষ্টার উত্তর, হামজাকে দিয়ে যাত্রাটা মাত্র শুরু হলো। এটা একটা শুরু, যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। ক্রীড়া উপদেষ্টা মনে করেন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে। তৌহিদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।